আশিয়ান, আমি একটা সুস্থ স্বাভাবিক লাইফ চাই, যেখানে অন্যায় অপরাধের বিন্দুমাত্র স্থান থাকবে না। আর এই সুন্দর লাইফে আমি আপনাকেও আমার অর্ধাঙ্গ হিসেবে চাই। এর জন্য আমার একার এফোর্ট কখনোই যথেষ্ট হবে না। এজন্য আমার আপনারও হেল্প প্রয়োজন। আশিয়ান হায়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। হায়া কথাগুলো বলে থামতেই আশিয়ান তাকে নিজের দিকে ফেরায়, তার দু গালে হাত রেখে বলে, আমিও তোমার সাথে একটা হ্যাপি ম্যারিড লাইফ চাই। এর জন্য আমায় যা যা করতে হবে আমি করব। তুমি বলো আমায় কি করতে হবে। আমি সব করব তোমায়। আমি সব করব তোমায় নিজের কাছে রাখার জন্য। আশিয়ানের কথা শুনে সত্যিকার অর্থে হায়ার মনটা ভালো হয়ে যায়। আশিয়ান তাকে একটু বেশি ভালোবাসে, যার প্রমাণ সে বারংবার দিয়ে আসে তাদের বিয়ের পর থেকে। হায়া বলে, বিদেশে যাওয়ার পর থেকে আমায় বিয়ে করার দিন পর্যন্ত সব ঘটনা খুলে বলুন আমায়। আমি চাই না আপনার দ্বারা সংগঠিত অন্যান্য কর্মগুলো বা কথা আমাকে অন্যের কারো কাছ থেকে শুনতে হোক। আপনার মুখে শুনলে আমি হয়তো এতটা বেশি কষ্ট পাবো না যতটা অন্যের মুখে শুনলে পাবো। ফারাবি ভাইয়ার থেকে আপনার ওই কাজের কথা শুনে আমি কতটা কষ্ট পেয়েছিলাম তা আমি শব্দে প্রকাশ করতে পারবো না। আশিয়ান হায়ার কথাগুলো শুনে তার দিকে একদিনে তাকে ভাবতে থাকে। আসলে আমার আর উচিত হবে না হায়ার থেকে ছিল কেন। আমার অর্ধাঙ্গিনী হিসেবে হায়ার সবটা জানার অধিকার আছে। সত্যিগুলো একদিন না একদিন সামনে আসবে। সেই সত্যগুলো অন্যের কাছ থেকে জানার আগে আমার থেকে না হয় জানুক। আশিয়ান হায়াকে নিয়ে ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে বসে পড়ে। হায়ার মাথাটা নিজের বুকে রেখে সে বলতে শুরু করে, আচ্ছা শোনো তাহলে, আমি লন্ডন চলে যাওয়ার পর যখন একা থাকতে শুরু করলাম, তখন আমার একাকিত্ব আমার ভুলগুলো বোঝাতে শুরু করলো। সবসময় বাবা মায়ের ছায়াতলা থেকে বড় হয়ে সেখানে গিয়ে বড্ড একা হয়ে পড়েছিলাম। তারপর আমি এমনভাবে চলে যাওয়ার জন্য যখন আম্মু আর বাবা আমার সাথে কথা বলতো না, তখন তো কষ্টে বুকটা ফেটে যেত। তারা আমার সাথে কথা না বললেও আমি তাদের খোঁজখবর ঠিকই নিতাম। কিভাবে? হায়া প্রশ্ন করে ওঠে। আশিয়ান হায়ার চুলের ভাঁজে নিজের আঙ্গুলের স্পর্শ দিতে দিতে বলে, আফিফের মাধ্যমে। তখন পরিবারের খোঁজ নেওয়ার একটাই মাধ্যম ছিল আফিফ। আফিফের কাছ থেকেই পরবর্তীতে তোমার সম্পর্কে জানতে পারি। আমি যখন চলে গিয়েছিলাম তখন আমার কারো কথা মাথায় ছিল না। সকলের উপর প্রচণ্ড রাগ নিয়ে, বিশেষ করে তোমার উপর এক প্রকার ঘৃণা নিয়ে দেশ ছেড়েছিলাম। তখন মাথায় শুধু এটাই ছিল, বিয়ে মানে আমার স্বাধীনতার অপমৃত্যু, অপর একজন মানুষের অচেচিত দায়িত্ব। আমি এসবের থেকে মুক্তি নেওয়ার জন্যই দেশ ছেড়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন তোমার সামাজিক দুর্দশার কথা জানতে পারি, ভীষণ গিল্টি ফিল হতে থাকে। লন্ডন যাওয়ার 6 মাস পর বাবা মা ও বাবাই মাম্মামের সাথে যোগাযোগ করে। বাবা আমার সাথে কথা না বললেও বাকিরা কথা বলে আর আমায় ক্ষমাও করে দেয়। তারপর আমি বাবার কাছে তোমায় দিতে বললে সে বলে, তুমি মাত্র একটু ওভারকাম করছো সব কিছু থেকে। এখন যদি আবার আমার সংস্পর্শে আসে তাহলে তোমার মেন্টাল হেলথ আবারও বিগড়ে যেতে পারে। তাই আমি যেন তোমার সাথে যোগাযোগ না করি। বিষয়টা প্রথম মেনে নিলেও কয়েকদিন যাওয়ার পর তোমার সাথে কথা বলার জন্য মনটা কেমন ছটফট শুরু করলো। অপরাধ বোধ নাকি অন্য কিছু জানি না, একসময় না পেরে তোমার সাথে যোগাযোগ করেই ফেললাম। কিন্তু তুমি তো দিলে আমায় ব্লক মেরে। তখন অদ্ভুত একটা জেদ চেপে বসলাম। তোমার থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি কিছুতেই তোমার বিষয়টা ভুলতে পারবো না। এই ভেবে একটা ফেক অ্যাকাউন্ট খুললাম। নামটা কি জানো? কি? ঘুম ঘুম কণ্ঠে বলে হায়া। রুমা মাহবুব। নামটা বলে আশিয়ান দাঁত কেলিয়ে হেসে দেয়। অন্যদিকে আশিয়ানের মুখে এই নামটা শুনে হায়ার সব ঘুম পালিয়ে যায়। সেখানে ঠাঁই নেয় অবাকতা। রুমা মাহবুব তো তার সেই ফেসবুক ফ্রেন্ড, যে কিনা প্রায় 1 বছর আগে হারিয়ে গিয়েছিল। হায়া মনে মনে সময়ের হিসাব করলে সেটা গিয়ে দাঁড়ায় আশিয়ানের বাংলাদেশে ফেরার সময়ে। তার মানে আশিয়ানি সেই রুমা মাহবুব। হায়া বিস্ময় নিয়ে বলে, তার মানে আমার সেই হারিয়ে যাওয়া ফ্রেন্ডটা আপনি? হ্যাঁ, আমার জান। আমি অজানা কারণে তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করতো। আমি ব্লক করার পর আমার সেই ছটফটানি আরও বেড়ে গেল। আর তখন আমি রোমা মাহবুব নামের ফেক আইডি খুলে তোমার সাথে কথা বলা শুরু করি। আস্তে আস্তে তোমার মায়া আরও বাড়তে থাকে এবং একসময় গিয়ে আমি উপলব্ধি করতে পারি আমি তুমি ভালোবেসে ফেলেছি। কিন্তু কিভাবে তুমি আমার মনের কথা জানাবো এসব ভাবতে ভাবতে দিন কাটছিল। তখন তোমার আর ফারুকের এঙ্গেজমেন্টের খবর পাই। সেদিন লন্ডনের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছিল। সেই ঠান্ডার মাঝে আমি 2 ঘন্টা শাওন নেই। পরবর্তী অবশ্য এক সপ্তাহ বিছানায় চিৎপটং হয়ে শুয়েছিলাম। সুস্থ হয়ে ওঠার পর সিদ্ধান্ত নেই
জীবনে প্রথমবারের মতো যাকে মনে ধরেছিল তাকে সঙ্গিনী করব। তারপর আমার জব ছেড়ে রিসার্চের কাজে লেগে পড়ি। উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব রিসার্চ পেপার জমা দিয়ে দেশে ফিরে তোমায় আমার ঘরণী করা। দেশে আসার পর তোমার ইগনোর আমায় আরও জেদি করে তুলেছে। সত্যি বলতে তখন আমার মেয়ে লিগো কিছুটা কাজ করছিল, আর তখনই আমি ফারাবের সাথে তোমার বিয়ে আটকাতে ওর বোনকে কিডন্যাপ করাই। আশিয়ান এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে হায়ার কোনো সারা শব্দ না পেয়ে নিজের বুকের দিকে তাকালে দেখতে পায় হায়া ঘুমিয়ে পড়েছে। নিচের ঠোঁটটা বাচ্চাদের মতো একটু উল্টে ঘুমাচ্ছে। আশিয়ানের কাছে হায়াকে এত আদরে আদরে লাগছে যে সে টপাটপ কয়েকটা চুমু এঁকে দেয় হায়ার অধরে। তারপর আলতো হাতে তাকে নিজের রুমে এসে অতি সাবধানে বিছানায় শুয়ে দেয়। জানালার পর্দাগুলো সুন্দর করে মেলে দিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে নিজেও বিছানায় শুয়ে পড়ে। প্রিয়তম নারীটিকে নিজের বক্ষে আগলে নিয়ে নিদ্রার পরীর কোলে ঢলে পড়ে। বহুদিন কেটে যায় সময়ের শান্ত সরোবরে। আশিয়ান, হায়া, জাহান, মেহরিমা, জাইন, আদিবা তাদের সংসার যেন এক একটি শব্দহীন গানের মতো, যার প্রতিটি নোটে মিশে আছে মমতা, ভালোবাসা আর নির্ভরতার অনুপম সুর। তাদের দাম্পত্য জীবনের প্রতিটি সকাল যেন হয়ে ওঠে নতুন শুভারম্ভ, আর প্রতিটি সন্ধ্যা ধরা দেয় একটি শান্ত পূর্ণতা হিসেবে। তারা সকলেই পরিপূর্ণ হৃদয়ে নিজেদের সঙ্গীদের গ্রহণ করেছে, যেখানে গ্রহণের নেই কোনো অতৃপ্তি, নেই কোনো অভিমান, আছে কেবল গভীর সন্তুষ্টি আর এক চিরন্তর ভালো লাগার আশ্রয়। সন্তানদের সুখ দেখে তাদের সকলের বাবা মাদের চোখে খুশিতে ভিজে উঠে মাঝে মধ্যেই, কিন্তু এই তিন জুটির বাহিরে আরেক জুটি রয়েছে আমাদের এই ভালোবাসার গল্পের, যাদের মাঝে চলছে অঘটিত বিচ্ছেদ। সেই জুটি কোনটা আপনারা কি আন্দাজ করতে পারছেন? হ্যাঁ, তারা হলো আফিফ ও রাহা। তাদের কাছাকাছি আসার সেই দিনটার পর থেকেই তাদের বিচ্ছেদ শুরু হচ্ছে। কেন চলছে সেটা তাদের কারো কাছেই নেই। হায়া, মেহরিমা আর আদিবা ভার্সিটি আবার শুরু করেছে। ইতিমধ্যে তাদের রেজাল্ট দিয়েছে এবং হায়া ও রহিমা ফার্স্ট ক্লাস পেয়েও আদিবা পায়নি। এতে যদিও তার কিছু যায় আসে না, কারণ সে তো আর পড়ালেখাই করতে চাইছে না। কিন্তু তার স্বামী মহাশয় ও শ্বশুরবাড়ির লোক শুনলে তো তাদের এক কথা, আগে পড়াশোনা পরে সংসার। সংসার তুমি করার সময় পাবে, কিন্তু পড়ালেখার সুযোগ একবার চলে গেলে এক সময় না এটার জন্য আফসোস করতে হয়। তাই তো আদিবা শত তৃষ্ণা অনিচ্ছা সত্ত্বেও তাকে পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে। হায়া, মেহরিমা ও রাহা একই ভার্সিটিতে পড়লেও আদিবা অন্য ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে হায়া ও মেহরিমা একসাথেই থাকে। ছুটির পর মেহরিমার জন্য বাসা থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়, সেটাতে করে মেহরিমা বাসায় এসে পড়ে আর হায়া চলে যায় তার বাড়ি। ক্লাস শেষ করে দু বান্ধবী ভার্সিটির মাঠের দিকে হাঁটা দেয়। আরেকটা ক্লাস রয়েছে, কিন্তু সেটা 1 ঘন্টা পর, তাই এই 1 ঘন্টা তারা গল্প করে কাটাবে বলে ঠিক করেছে। যেই ভাবা সেই কাজ। তারা মাঠে গিয়ে বসার জন্য জায়গা খুঁজতে থাকে। তখনই তাদের নজরে পড়ে খানিকটা দূরে একটু শান্ত জায়গায় উদাসীন মুখ ও অশ্রু ভর্তি চোখ নিয়ে বসে থাকার রাহাকে। হায়া ও মেহরিমা নিজের মুখ চাওয়াচাবি করে, তারপর নিঃশব্দ পায়ে হেঁটে তার পাশে গিয়ে বসে পড়ে। তারা দুজন রাহার পাশে বসার পরও রাহার কোনো খেয়াল নেই। সে এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে। হায়া তার কাঁধে হাত দিয়ে ডেকে ওঠে, রাহা, কি হয়েছে তোমার? চোখ মুখ এমন কেন লাগছে তোমার? রাহা চমকে ওঠে হায়ার গলা শুনে। তার চেয়েও বেশি চমকে যায় হায়া ও মেহরিমাকে নিজের পাশে বসে থাকতে দেখে। মেহরিমার দিকে এক নজর কতক্ষণ তাকিয়ে থেকে হায়ার দিকে তাকিয়ে হালকা হাসার ভান করে বলে, কেমন আছো তোমরা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমার কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কান্নার বিষয়টা হায়াদের সামনে প্রকাশ হয়ে যাওয়ায় হায়া একটু বিব্রত বোধ করে। সে মেকি হেসে বলে, আরে কি আর হবে, কিছুই হয়নি তো, আর কাঁদবো কেন? তাহলে অনেকক্ষণ চোখের পলক না ফেলে তাকিয়েছিলাম তো, তাই চোখে পানি জমেছে। হায়া বা মেহরিমার কারোই রাহার কথা বিশ্বাস হয় না। রাহার চোখেই বলে দিচ্ছে সে ভালো নেই। এবার মেহরিমা তার কাছে এসে তার কাঁধে হাত রেখে কোমল গলায় জিজ্ঞেস করে, তুমি বলছো এক আর তোমার চোখ বলছে আরেক কথা। তুমি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো।
রাহা মেহেরিমার কথা শুনে তার দিকে একধানে তাকিয়ে থাকে। মেয়েটাকে এক সময় সে ও তার বাবা কতটা কষ্ট দিয়েছিল, আর সেই মেয়েটাই তার বিষাদের কারণ জানতে চাইছে, তাও আবার এত কোমল গলায়। মেয়েটা আসলেই সহজ সরল আর ভীষণ ভালো মনের, না হলে তার জীবনের এত বড় একটা ক্ষতি করতে চাওয়া মানুষের সাথে এত ভালো আচরণ করে নাকি কেউ। রাহা তো পারবে না নিজের শত্রুর সাথে এত ভালো আচরণ করতে। মেহেরিমা আবারও বলে, কি হয়েছে রাহা, সব ঠিক আছে তো? প্রশ্নটা শুনে রাহা দু হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয়। হায়া ও মেহেরিমা চমকে যায় তাকে এভাবে কাঁদতে দেখে। তারা বুঝতে পারে বিষয়টা সিরিয়াস, তাই রাহা এমনভাবে কাঁদছে। রাহাকে তার মন খুলে কাঁদতে দেয়। অনেক সময় কাঁদতে দেওয়া উচিত, এতে করে মনের অধিক বিষাদ দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ কান্না করার পর একটা সময় রাহা একা একাই থেমে যায়। রাহাকে থামতে দেখে মেহেরিমা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে তার দিকে এগিয়ে দেয় খেতে। রাহা চুপচাপ সেখান থেকে কিছুটা পানি খেয়ে নেয়। পানি খাওয়া শেষে একটু সময় থম মেরে বসে থেকে নিজে থেকেই বলতে থাকে, জানো, আমি মেয়েটা না ছোট থেকে ভীষণ স্বার্থপর ছিলাম। বুঝ হওয়ার পর থেকে নিজেরটা ছাড়া আর কারোটা ভাবতাম না। অনেকের থেকে তার প্রিয় জিনিস ছিনিয়ে নিয়েছি বা নেয়ার চেষ্টা করেছি, যার শাস্তি এখন এসে পাচ্ছি। ভাঙা ভাঙা গলায় কথাগুলো বলে রাহা। হায়া ও মেহেরিমা কিছুই বুঝতে পারছে না। রাহা আবার বলে, আমার বোধহয় তোমাদের মতো সংসার করা হবে না। আফিফ আমায় ছেড়ে দেবে। তার জীবনে নতুন নারীর আগমন ঘটেছে। রাহার কথা শুনে হায়া ও মেহেরিমা যেমন কষ্ট পায় তার চেয়ে বেশি অবাক হয়ে যায়। মেহেরিমা আফিফ সম্বন্ধে তেমন একটা কিছু না জানলেও হায়া বেশ ভালোই জানে। আফিফ সেই আদর্শ বাবার ছেলে, যে কখনো নিজের ব্যক্তিগত নারীর ব্যতীত অন্য কোনো নারীর দিকে ভালো লাগার চোখে তাকায় না। সেই আফিফ কিনা বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারীকে জীবনে এনেছে। কি হয়েছে একটু খুলে বলবে? আমি যতটা আফিফ ভাইয়াকে চিনি, সে তো এমনটা করতেই পারে না। আর বিয়েটা তো সে নিজের ইচ্ছেতেই করেছিল। তাহলে বিয়ের 4 মাসের মাথায় আবার অন্য সম্পর্ক? হায়ার প্রশ্ন শুনে রাহা ডুবে যায় তার জীবনের সুন্দরতম রাত কাটানোর পরের দিন। অতীত। আফিফ ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো অবস্থায় পায়। চোখ ঘুরিয়ে ফিরিয়ে এদিকে সেদিকে তাকালেও সেই নারীটিকে পায় না, যার জন্য আজ তার এই এলোমেলো অবস্থা। রাহাকে দেখতে না পেয়ে আফিফ চিন্তায় পড়ে যায়। রাহা আবার তাকে ভুল বুঝলো না তো? কথাটা মনে উঠতেই তার বুকটা প্রচণ্ড জোরে ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে হসপিটালের জন্য রেডি হয়ে একেবারে নিচে নামে। আজ তার উঠতে দেরি হয়েছে ঘুম থেকে। আফরা ও আদিয়াত অনেকক্ষণ অপেক্ষা করার পর রাহাই তাদের ব্রেকফাস্ট করে নিতে বলে। তারা দুজন পুত্রবধূর কথা মতো ব্রেকফাস্ট করে নেয়। আফিফ নিচে নামলে রাহা আফরাকে দুপুরের রান্নার তারা দেখিয়ে নিজে কিচেন থেকে চলে যায়, আর আফরাকে বলে যে সে যেন আফিফের ব্রেকফাস্টটা বেড়ে দেয়। আফরা বেশি না ভেবে তাই করে। আফিফ ব্রেকফাস্ট করতে করতে অনেকবার উকি ঝুঁকি মারে কিচেনের দিকে, একটা বার রাহাকে দেখার জন্য, কিন্তু রাহা তার কাছে ধরাই দেয় না। আফিফের জরুরি একটা অপারেশন থাকায় সে রাহার সাথে কথা না বলেই চলে যায়। ভাবে এসে কথা বলবে বিষয়টা নিয়ে, কিন্তু এসে আর রাহাকে বাসায় পায় না। কেন? কারণ সে তার বাবার বাড়ি গিয়েছিল। বিয়ের পর প্রথম সেদিন গিয়েছিল রাহা তার বাবার বাড়ি, তাও যেত না। কিন্তু তার মায়ের অসুস্থতার কথা শুনে না গিয়ে আর থাকতে পারে না। আদিয়াত আর আফরা গিয়ে তাকে রেখে আসে চৌধুরী বাড়ি। মুনতাহার শরীর বেশ ভালোই খারাপ ছিল। অসুস্থতার জেরে তাকে হসপিটালেও ভর্তি করানো হয়। মাকে নিয়ে কয়েকদিন রাহা বেশ চিন্তিত ছিল, যার কারণে আফিফের সাথে সেই বিষয়ে আর কথা হয় না। মূলত সে নিজেই বলে না। তার কেমন লজ্জা লাগছিল বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলায়। ভেবেছিল সময়ের সাথে সাথে এক সময় স্বাভাবিক হয়ে যাবে, তাই নিজ থেকে আগ বাড়িয়ে আর কিছু বলে না। কিন্তু তার এই ভাবনাটাই তাদের সম্পর্কের কাল হয়ে দাঁড়ালো। রাহা 20 দিনের মতো তার বাবার বাড়ি ছিল। এই 20 দিনে সে মাত্র হাতে গোনা কয়েকবার আফিফের সাথে কথা বলেছে। কেমন আছে, খেয়েছে, কি করছে, এই প্রশ্নগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের কথোপকথন। রাহা এমন লুকোচুরির পোনায় আফিফ ধরে নেয় রাহা তাকে খারাপ ছেলে ভাবছে, যে কিনা তার বউয়ের নেশাগ্রস্ত অবস্থার সুযোগ নিয়েছে।
একসময় আফিও তার থেকে দূরত্ব বজায় রেখে চলা শুরু করে। মাঝে একটা ক্যাম্পিংয়ে যায় 2 সপ্তাহের। আফিফ ক্যাম্পিংয়ে চলে যেতেই রাহা হাঁপ ছেড়ে বাঁচে। সে ভাবে আফিফ ক্যাম্পিং থেকে ফিরলে তাকে সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার মাধ্যমে আফিফকে নিজের অনুভূতি জানাবে। কিন্তু ক্যাম্পিং থেকে ফিরে আসার পর আফিফের ব্যবহার বদলে যেতে থাকে। রাত করে বাড়ি ফিরে বাসায় একদিন আসলে 3 দিন আসে না, সারাক্ষণ হসপিটালেই পড়ে থাকে। রাহা 3টা প্রশ্ন করলে একটা উত্তর দেয়। যেই আফিফ সবার সাথে সবসময় হাসি মুখে কথা বলতো, সে এখন কথায় কথায় রাগ দেখায়। একদিন রাহা তাদের রুমের ব্যালকনিটা সুন্দর করে সাজায়, নিজের হাতে আফিফের জন্য কয়েক পদের রান্না করে, নিজেকে সুন্দর করে সাজিয়ে অপেক্ষা করতে থাকে আফিফের জন্য। কিন্তু আফিফ আসে রাত 1টায়। রাহার বরাবরই ধৈর্য একটু কম। সে রাত 9টা থেকে সব কিছু রেডি করে আফিফের জন্য অপেক্ষা করছিল। আর আফিফ বাসায় যায় রাত 1টায়, যার কারণে তার বেশ রাগ হয়। আফিফ বাসায় এসে তার ক্লান্ত শরীরটা টেনে রুম পর্যন্ত নেয়। রুমে এসে সোফায় বসে একটু জিরো ছিল, তখনই রাহা রেগেমেগে তার সামনে এসে হাজির। গলাটা খানিকটা উঁচু করে বলে, এত লেট হলো কেন আজ? কোথায় ছিলেন? কার সাথে ছিলেন? কথায় ছিলেন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কার সাথে ছিল এই প্রশ্নটা শুনে আফিফ প্রচণ্ড রেগে যায়। এমনিতেই সেই বিষয়টা নিয়ে মানসিকভাবে এখনও ডিস্টার্ব সে, তার উপর রাহার এমন প্রশ্নে যেন আফিফের বলছে সে ঘরে স্ত্রী রেখেও বাহিরে পরকীয়া করছে। আফিফ তড়াক করে দাঁড়িয়ে গিয়ে রাহার 2 হাতের বাহু চেপে ধরে বলে, সব কথার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? আর কার সাথে ছিলাম মানে? আমাকে কি চরিত্রহীন মনে হয়? শুনো, আগে নিজের চরিত্র ঠিক করো, তারপর অন্যের চরিত্রের দিকে আঙ্গুল তুলবে। কথাটা বলে আফিফ রাহাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে আফিফের খেয়াল নেই। আসলে শান্ত মানুষদের রাগ এমনই হয়, তারা সব সময় রাগে না, আর যখন রেগে যায় তখন কি রেখে কি করে বা বলে তাদের নিজেরও খেয়াল থাকে না। পরে রাগ পড়ে গেলেও তখন এটা নিয়ে আফসোস করে। এদিকে আফিফের কথাটা শুনে রাহা স্তব্ধ হয়ে যায়। সে বাকরুদ্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। আফিফের কথাটায় যে খুব হার্ট হয়েছে সেটা যে কেউই তার মুখ দেখে বলে দিতে পারবে। কিছুক্ষণ পর রাহা নিজেকে সামলে নিয়ে ব্যালকনির দিকে হাঁটা দেয়, তখনই আফিফের ফোনটা বেজে ওঠে। রাহার সামনেই ফোনটা বাজতে বাজতে কেটে যায়। কলটা কেটে যাওয়ার সেকেন্ড কয়েক পরে একটা ভয়েস মেসেজ আসে। রাহা কি মনে করে ফোনটা হাতে তুলে নিয়ে মেসেজটা দেখার উদ্দেশ্যে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, নিম্নি নাম দিয়ে নাম্বারটা সেভ করা, পাশে একটা রেড হার্ট ইমোজি। এটা দেখে রাহার ভেতরের কষ্ট আরো বেড়ে যায়, কিন্তু সে যখন ভয়েসটা শুনে আরো একবার স্তব্ধ হয়ে যায়। একটা মেয়ে ভয়েস মেসেজটা পাঠিয়েছে, সেটাই মেয়েটা বলছে, আফিফ, আপনি কল ধরছেন না কেন? প্লিজ একটু বাসায় আসেন না, অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, প্লিজ একটু কষ্ট করে আসেন। ভয়েসটা শুনে রাহার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে ফোনটা আগের জায়গায় রেখে দিয়ে ব্যালকনিতে চলে যায়। ঝটপট হাতের সব ডেকোরেশন নষ্ট করে শুধু খাবারের প্লেটগুলো সেন্টার টেবিলের উপরে রেখে রুম থেকে বের হয়ে গিয়ে আদিবার রুমে গিয়ে কাঁদতে থাকে। আফিফ অনবরত নিজের ফোন বাজার শব্দে ওয়াশরুম থেকে বের হয়ে তড়িঘড়ি করে কলটা তুলে দেখে সেই নিম্নি নামের মেয়েটি কল করেছে। আফিফ সময় অপচয় ব্যতীত কলটা রিসিভ করে কানে লাগায়। তারপর ও পাশ থেকে কিছু একটা বলতেই সে অস্থির হয়ে বলে, আমি আসছি, আপনি কান্না করবেন না প্লিজ। কথাটা বলে আফিফ ফোন কেটে একটা টি-শার্ট গায়ে জড়িয়ে বাসার কাপড়েই দৌড়ে চলে যায়। আফিফের গাড়ি স্টার্ট করার আওয়াজে রাহা আদিবার রুমের ব্যালকনিতে গিয়ে দেখে আফিফ রাত 2টো বাজে আবার কোথাও যাচ্ছে, নিশ্চয়ই নিম্নি নামক সেই রমণীর কাছে। দৃশ্যটা দেখে তার পাঁজর ভাঙ্গার মতো কষ্ট হতে থাকে। হাঁটু ভেঙে সেখানেই বসে কাঁদতে কাঁদতে রাতটা পার করে। পরের দিন বেশ বেলা করে বাসায় ফিরে আফিফ। বাসায় এসে মায়ের সাথে কয়েকটা কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কয়েকটা ঘন্টা ঘুমায়। তারপর ঘুম থেকে উঠে লাঞ্চ করে হসপিটালে চলে যায়। তখন রাহা ভার্সিটিতে ছিল বলে তার সাথে দেখা হয় না। রাতেও অনেক দেরি করে আসে। ছুটির দিনগুলোতেও বাসায় কম থাকে, বাহিরেই বেশি থাকে। বাসায় থাকলেও রাহার সাথে খুব কম কথা হয়। মূলত ঘরের ভেতরে তাদের তেমন কথাই হয় না, যা হয় বাবা মায়ের সামনেই হয়। বর্তমান বিয়ের আগে আমি যদি কোনো ছেলে নিয়ে ভাবতাম, পাগলামি করতাম, তাহলে সেটা শুধু জাহান ভাইয়াকে নিয়ে। এছাড়া আমার এত বছরের জীবনে কোনো ছেলে ফ্রেন্ড বানাইনি আমি।
সবসময় মাথায় একটা কথাই ঘুরতো, কোনো ছেলে ফ্রেন্ড বানালে যদি জাহান ভাইয়া আমায় খারাপ ভাবে, আমাকে খারাপ চরিত্রের মেয়ে ভাবে। এসব ভেবেই আমি ছেলেদের থেকে কয়েকশো হাত দূরে থাকতাম। বিয়ের পর আফিফের যত্ন, তার বাবা মায়ের স্নেহ ভালোবাসায় আমি জাহানকেও ভুলে গিয়েছি। এখন আফিফ ব্যতীত অন্য কোনো পুরুষের কথা ভাবতেই কেমন গা গোলায়, অস্বস্তি হয়। আমি অনুভব করতে পারি আমার পুরো সত্তা জুড়ে এখন শুধু আফিফের রাজ। কিন্তু সে আমার পুরোটা জুড়ে থাকলেও আমি যে তার কোথাও নেই। আমাকে যে খারাপ চরিত্রের মেয়ে মনে করে, তাই তো অন্য একজনকে নিজের জীবনে নিয়ে এসেছে। হয়তো আমাকে ছেড়ে তাকেই নিজের জীবন সঙ্গী বানাবেন কয়েকদিন পর। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি খারাপ চরিত্রের মেয়ে না। আমি আফিফের সাথে সংসার করতে চাই। আমি চাই আমাদের দুজনের একটা সুখের সংসার হোক। কথাগুলো বলতে বলতে রাহা আবারও হু হু করে কেঁদে দেয়। বেচারি জাহানকে ভুলতে পেরেছিল আফিফের সাপোর্টের কারণে, কিন্তু এখন আফিফও যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে বোধহয় নিজের ভালো মন্দ কিছু একটা করে দিবে। কাঁদতে কাঁদতে হঠাৎই রাহা বমি করতে শুরু করে। হায়া আর মেহেরিমা তার পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করায়। রাহার বমি থামলেও তার শরীর ছেড়ে দিয়েছে আর ঘামতে থাকে দরদর করে। রাহার এমন অবস্থা দেখে হায়া আর মেহেরিমা ঘাবড়ে যায়। তারা রাহাকে ধরাধরি করে স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যায়। সেখানে ডাক্তার প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে তাকে বাসায় যে রেস্ট নিতে বলে। হায়া মেহেরিমাকে ক্লাসে পাঠিয়ে দিয়ে নিজে একটা উবার ডেকে সেটাতে করে রাহাকে নিয়ে রওনা হয় মাহমুদ বাড়িতে। আসিয়ান থার্ড ইয়ার হায়াদের একটা কোর্সের ক্লাস নেয়। সে ক্লাস নিতে আর চোখে কয়েকবার হায়াকে খুঁজে কিন্তু পায় না। হায়া রাহার বিষয়ে তাকে টেক্সট করে বললেও তার ফোন অফিস রুমে থাকায় সে টেক্সটটা দেখেনি। বিধায় এখন বউকে না দেখে সে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। হায়া রাহাকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টো বেজে যায়। এসে ফ্রেশ হয়ে খেতে বসে কিন্তু কিছুই খেতে পারে না। তার 2 রকমের পছন্দের মাছ রান্না করে রেখেছে স্পষ্ট, কিন্তু আজ তার হঠাৎ কি যেন হলো, মাছ দেখলে গা গুলিয়ে আসে। তাই সে ভাজি আর ডাল দিয়ে কয়েক লোকমা ভাত খেয়ে রুমে চলে আসে। পেটের ক্ষুধা তার এখনো মিটেনি, তাও তার কিছুই খেতে ইচ্ছে করছে না। ক্ষুধা পেটে রেখেই সে ঘুমিয়ে যায়। আই লাভ ইউ রাহা, আই লাভ ইউ সো মাচ, উইল ইউ বি মাই সোলমেট? মাঝরাতে তরতাজা একগুচ্ছ গোলাপ রাহার দিকে এগিয়ে দিয়ে হাঁটু মুড়ে প্রপোজ করে ওঠে আফিফ। রাহা হুট করে আফিফের এমন প্রপোজালের হতভম্ব হয়ে যায়। তার কি রিয়াক্ট করা উচিত বা কি বলা উচিত সে বুঝে উঠতে পারছে না। বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে আছে। বেচারিকে আফিফ ঘুম থেকে টেনে তুলে এনে হুট করে প্রপোজ করে বসে। হায়া রাহাকে বাসায় দিয়ে যাওয়ার পর আফরা রাহাকে কতক্ষণ বকে টোকে তারপর নিজ হাতে খাইয়ে দেয়। আফরার হাতে খাওয়ার সময় রাহার মুনতাহার কথা মনে পড়ে যায়। রাহা যখন অসুস্থ হতো তখন মুনতাহাও শুরুতে একটু বকাঝকা করে এমনিভাবে রাহাকে যত্ন করত। রাহা আফরার মাঝে মুনতাহাকে অনুভব করতে পারছে। আফরা মুনতাহাকে খাইয়ে দেওয়ার পর এটো হাত ধুয়ে উঠে পড়ে। রুম ত্যাগ করার আগে কড়া গলায় বলে যায়, 2 মিনিটের মাঝে ঘুমানো চাই, না হলে আমার যে খারাপ কেউ হবে না। রাহা ভদ্রমের মতো শুয়ে পড়ে, কিন্তু ঘুম পায় না। কেমন একটা অস্বস্তি হচ্ছে, তার অস্থির অস্থির লাগছে। তাই সে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। মুনতাহা হাত ধুয়ে এসে দেখে রাহা না ঘুমিয়ে কেমন ছটফট করছে। সে রাহার কাছে এসে বলে, কি হয়েছে, ঘুমোচ্ছ না কেন? রাহা তার গলা পেয়ে শোয়া থেকে উঠে বসে। তারপর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, ঘুম আসছে না তো আম্মু? আফরা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে রাহার দিকে। রাহাও তার নজর সরায় না আফরার মুখ থেকে। রাহার এমন ঠোঁট উল্টে কথা বলতে দেখে আফরার আদিবাকে মনে পড়ে যায়। আদিবাও কথায় কথায় এমন ঠোঁট উল্টে বিভিন্ন আবদার করত। আদিবার সেসব আবদারে আফরা উপরে উপরে রাগ দেখালেও মেয়ের আবদার পূরণ না করা পর্যন্ত সে শান্তি পেত না। সেই আদরের মেয়ে আজ পরের বাড়ির বউ। চাইলেও মেয়েটাকে যখন তখন বুকে টেনে নেওয়া যায় না, কান টেনে শাসন করা যায় না। মাসে একবার হুটহাট করে এসে সারপ্রাইজ দিয়ে পরের দিনই আবার চলে যায়। সবটা ভেবে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে আফরার বুক চিরে। আফরা দরজাটা হালকা ভিজিয়ে দিয়ে বেডে উঠে রাহাকে শুইয়ে দিয়ে তার মাথায় বিড়ি কেটে দিতে দিতে বলে,
এখন ঘুম আসবে, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। রাহা আফরার এই কাজে বেশ চমকে যায়, সেই সাথে আপ্লুত হয়। সে আফরার পেট জড়িয়ে ধরে চোখ বন্ধ করে একটা সময় ঘুমিয়ে পড়ে। আফরার রাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেও এক সময় ঘুমিয়ে যায়। বাসায় আপাতত সে আর রাহা ছাড়া কেউ নেই। আফিফ গিয়েছে হসপিটালে আর আদিয়াত অফিসে। শিক্ষকতা পেশা থেকে অবসর নেওয়ার পর বছর 5 আগে একটা ছোট একটি বিজনেস শুরু করেছে। এই 5 বছরে বেশ সফলতা অর্জন করেছে। ভার্সিটি থেকে মেহেরিমা আসতে আসতে বেশ লেট হয়ে যায়। একটা ক্লাস শেষ হয়েছে তার, মূলত রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে লেট হয়েছে। সকালে জাহান তাকে ভার্সিটি পৌঁছে দেয় আর ক্লাস শেষে তার জন্য প্রতিদিন বাসা থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্বর্গীয় সুখের কারণে ঢেকে গেছে মেহেরিমার দিনগুলো। জীবনের যে শূন্যতাগুলো এতদিন অব্যক্ত থেকে গেছে সেগুলো যেন ধীরে ধীরে ভরে উঠেছে নিঃশব্দে আশ্বস্তিতে। বাবা মায়েদের মতো স্নেহময় শ্বশুর শাশুড়ি, মন প্রাণ জুড়ে থাকা এক প্রেমিক সহচর আর বড় ভাইয়ের মতো ছায়াসঙ্গী দেবর, সব মিলিয়ে মেহেরিমার জীবন যেন এক নিখুঁত ছবির ফ্রেমে বাঁধা পড়ে যাচ্ছে। অনুভূতিগুলো এখন আর হাহাকারে থেমে থাকে না, বরং ধীর নলে তারা পূর্ণতার সুরে গেয়ে যায় তার একান্ত স্বপ্নের গান। মেহেরিমা কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় হানিয়া। সে এতক্ষণ ড্রয়িং রুমে বসে বড় পুত্র বধূর জন্য অপেক্ষা করছিল। মেহেরিমার আসতে দেরি হচ্ছিল বলে সে চিন্তা করছিল। দরজা খুলে দিয়ে মেহেরিমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেহেরিমা সালাম দিয়ে বাসায় ঢুকতেই হানিয়া তাকে বসিয়ে কিচেনে চলে যায় শরবত আনতে। লেবুর শরবতের গ্লাসটি তার হাতে ধরিয়ে দিয়ে নিজে তার পাশে বসে বলে, আস্তে ধীরে সবটুকু খাবি। আর এত দেরি হলো যে? টেনশন হচ্ছিল তো আমার সোনা। হানিয়া বেশ স্নেহ করে পুত্রবধূদের। এত ভালোবাসা নিয়ে প্রশ্নটি করায় না চাইতেও মেহেরিমার চোখে পানি এসে পড়ে। এই 2.5 মাসের এমন ঘটনা অহরহই ঘটেছে, তাও মেহেরিমা নিজেকে সামলাতে পারে না। একটু আদরেই সে কেঁদে দেয়। জীবনের এতগুলো দিন আপনজনের ভালোবাসাহীন বড় হয়ে উঠেছে সে, তাই অল্প স্বল্প আদর ভালোবাসায় কেঁদে দেয়। গ্লাস থেকে একটু শরবত খেয়ে আস্তে ধীরে বলে, আসলে রাস্তায় এত জ্যাম ছিল কি বলবো। মাঝে তো ভেবেছিলাম গাড়ি থেকে নেমে হাঁটা দিই, কিন্তু ড্রাইভার আঙ্কেল নামতে দিল না। ও আচ্ছা, সমস্যা নেই। গায়ের ঘামটা শুকিয়ে ফ্রেশ হয়ে যাও, আমি খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা খেয়েছো আম্মু? হ্যাঁ। মেহেরিমা বাকি শরবতটুকু শেষ করে উপরে নিজেদের রুমে চলে আসে। ভার্সিটির ব্যাগ পড়ার টেবিলে রেখে হিজাব খুলে ফ্যানটা ছেড়ে সোফায় বসে রেস্ট নিতে থাকে। বেশ কয়েকদিন বৃষ্টি নামলেও গতকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে। ফ্যানের শীতল হাওয়ায় ক্লান্ত মেহেরিমার কখন যে চোখ লেগে যায় সে টেরও পায় না। ঘুমের ঘোরে কারো আলতো হাতের স্পর্শে মেহেরিমার ঘুমটা ভেঙে যায়। মনোহরণ করা চিরপরিচিত সুবাসটি নাসারন্ধ্রে প্রবেশ করতেই তাকে স্পর্শ করা ব্যক্তিটিকে চিনে ফেলে মেহেরিমা। ব্যক্তিটি খুবই সাবধানী ও ভালোবাসায় পরিপূর্ণ। হাতটি দ্বারা মেহেরিমাকে নিজের বাহুতে তুলে নিয়ে বেডের দিকে হাঁটা দেয়। মেহেরিমা বিষয়টি বুঝতে পেরে আরেকটু বেশি করে নিজের মাথাটা এলিয়ে দেয় পুরুষটির বুকে। পুরুষটি বুঝতে পেরে যায় তার রমণীর ঘুম ছুটে গিয়েছে। বিরক্ত হয় সে নিজের উপরই। বউটাকে একটু ভালো করে শুয়ে দিতে গিয়ে ঘুমটাই ভাঙিয়ে দিল। তাও সে বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয়। তারপর সরে আসতে চায় তার ব্যক্তিগত রমণীর থেকে, কিন্তু রমণীটি তা করতে দেয় না। মেহেরিমা হাত বাড়িয়ে জড়িয়ে ধরে তার পুরুষটির গলা, যাতে সে তাকে ছেড়ে উঠতে না পারে। জাহান তার পাশে বসে ঝুঁকে আসে মেহেরিমার দিকে। সময় ব্যয় ব্যতীত আলতো করে ভালোবাসার স্পর্শ দেয় প্রিয় নারীর ললাটে। নিজের ললাটে জাহানের উষ্ণ স্পর্শের অস্তিত্ব পেয়ে খানিক লজ্জা পায় মেহেরিমা, কিন্তু সেই লজ্জাকে ঝাঁপিয়ে যায় ভালো লাগার অনুভূতিটাকে। সে চোখ বন্ধ করে রেখেই জাহানকে প্রশ্ন করে, আজ এই অবেলায় যে যার দেখা রাত 10টার আগে পাওয়া যায় না, সে আজ ভর দুপুরে বাসে কি কারণে? জাহান মেহেরিমার প্রশ্ন শুনে হেসে ওঠে, কিন্তু তার হাসির কোনো আওয়াজ হয় না। বরাবরের মতো শব্দহীন সেই হাসি। জাহান মেহেরিমার বেবি হেয়ারগুলো আঙ্গুল দিয়ে গুছিয়ে দিতে দিতে গুনগুনিয়ে গেয়ে ওঠে, বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়।
জাহানের এমন হঠাৎ গুনগুনিয়ে উঠায় মেহেরিমা ভয়াবহ রকমের চমকে যায়। সে জাহানের গলা থেকে হাত সরিয়ে এনে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। মেহেরিমাকে এমন থমকে যেতে দেখে জাহান আবারও হেসে দেয়। কোনো কথাবার্তা ছাড়াই বেড়ে উঠে বউয়ের বুকের উপর শুয়ে পড়ে ক্ষীণ গলায় বলে, মাথায় হাত বুলিয়ে দিবে একটু বউ, ভীষণ ক্লান্ত লাগছে। মেহেরিমা আর কোনো প্রশ্ন ব্যতীত জাহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাঝে মধ্যে আবার হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে। ভীষণ আরাম বোধ করছে জাহান। বেশ কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর মেহেরিমা জিজ্ঞেস করে, ফ্রেশ হবেন না? লাঞ্চ করেছেন? দুটোর উত্তরই না, পরে হবে সব, এখন একটু ঘুমাবো। না, আগে ফ্রেশ হবেন, তারপর খেয়ে দিয়ে ঘুম। উঠুন তাড়াতাড়ি। প্লিজ না বউ, টায়ার্ড লাগছে ভীষণ। বাচ্চাদের মতো জেদ করে কথাগুলো বলে জাহান। মেহেরিমা জাহানকে ঠেলে উঠাতে উঠাতে বলে, একজন দায়িত্বশীল ডাক্তার হয়ে এমন জেদ মানায় আপনাকে? বাহির থেকে এসেছেন, কত জীবাণু আছে শরীরে। উঠুন, ফ্রেশ হবেন। আপনি আগে যান, আপনি ফ্রেশ হয়ে বের হলে নিয়ে আমি যাব। মেহেরিমা ঠেলাঠেলিতে জাহান উঠে তো বসে ঠিকই, কিন্তু তার মাথায় দুষ্টবুদ্ধি খেলা করছে। সে ভদ্রলোকের মতো শোয়া থেকে দাঁড়ায়। মেহেরিমাও শোয়া থেকে উঠে বসছে ততক্ষণে। তারপর কোনো আগাম বার্তা ছাড়াই মেহেরিমাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। মেহেরিমা থতমত খেয়ে জিজ্ঞেস করে, কি হলো আবার? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তোমার কথা শুনলাম, এখন তুমি আমার কথা শোনো, চুপচাপ চলো। মেহেরিমা জানে জাহান কেমন জেদি, তাই আর কোনো কথা বাড়ায় না। লোকটার সঙ্গে সেও বেশ উপভোগ করছে। এত দিনে তার ভাগ্যের সবটুকু সুখ তার দরজায় এসে উপস্থিত হয়েছে। মেহেরিমা কি করে সেই সুখকে ফিরিয়ে দিবে? তাই তো সবটুকু সুখ সাদরে গ্রহণ করছে। রাহার ঘুম ভাগে বিকেল 5:30টার দিকে। সেই একটায় এসে ঘুমিয়েছে আর উঠল 5:30টায়, তাও শাশুড়ি মায়ের ডাকে। কিন্তু এতক্ষণে ঘুমানোর পরও তার তন্দ্রা ভাবটা কাটছে না। সে ঘুমে ঢুলুঢুলু পায়ে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। আগে নামাজ না পড়লেও বিয়ের পর থেকে আফিফ ও তার শ্বশুর শাশুড়ির প্রচেষ্টায় রাহা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এখন। ওয়াশরুমে ঢুকেই সে আফিফের বডি স্প্রের গন্ধ পায়, কিন্তু রুমে বা ব্যালকনিতে কোথাও তার জামা কাপড় দেখতে পায়নি সে। রাহা আসরের নামাজ পড়ে কতক্ষণ ব্যালকনিতে আনমনে বসে বসে ভাবতে থাকে আফিফের কথা। ইদানিং এইটাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। আফিফকে নিয়ে সে বরাবরই বড্ড বেশি ভালোবাসে। মাগরিবের আজান দিতেই নামাজ পড়ে নিচে যায়। শ্বশুর শাশুড়ির সাথে একসাথে বসে হালকা চা নাস্তা করে উপরে রুমে চলে আসে। হঠাৎই তার গা গুলিয়ে বমি চলে আসে। দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। বেশ কিছুক্ষণ লাগিয়ে পেটের সব বের করে ক্লান্ত হয়ে ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হয়ে ধপ করে শুয়ে পড়ে। একটু শুয়ে থাকার পর তার খানিকটা ভালো লাগে। শোয়া থেকে উঠে বই পুস্তক নিয়ে বসে। বই খাতা নিয়ে বসে তো ঠিকই, কিন্তু পড়া হয় না তেমন কিছুই। ঘুমে ঢুলতে থাকে। সে বুঝে উঠতে পারছে না ইদানিং তার এত ঘুম আর বমি বমি পায় কেন। এশারের পর কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। আফরা জোর করলে বলে আফিফ এলে তারা দুজন একসাথে খেয়ে নিবে। আফরা আর কিছু বলে না। রাত 12টার দিকে কারো ধাক্কাধাক্কিতে রাহার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকালে আফিফকে দেখতে পায় নিজের মুখের উপর ঝুঁকে তাকিয়ে আছে তার দিকে, মুখে হালকা হাসি। রাহা আফিফকে দেখে একটু চমকে যায়। তাড়াহুড়া করে উঠতে গেলে দুজনের মাথায় একে অপরের সাথে বাড়ি খায়। আফিফ আহ করে মাথা ধরে খানিকটা পিছিয়ে গেলে রাহা নিজের ব্যথা ভুলে গিয়ে তার জন্য অস্থির হয়ে যায়। আফিফের ব্যথা পাওয়ার জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে বলে, সরি, আসলে আমি হুট করে আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম। বেশি ব্যথা পেয়েছেন? দেখি হাত সরান। আফিফ হালকা হেসে বলে, তেমন ব্যথা পাইনি, তুমি এত অস্থির হও না তো। আজ অনেকগুলো দিন পর রাহা আফিফের মুখে হাসি দেখল। সদা হাস্য উজ্জ্বল আফিফ ইদানিং মুখটা গম্ভীর করে রাখত। তার মুখের সেই হাসিখানা রাহা অনেক মিস করছিল। রাহা মনোমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে আফিফের দিকে। আফিফ কিউট করে বলে, রাহা ছাড়ে যাবে? রাহা তার দিকে তাকিয়ে থেকেই মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তার সম্মতি পেয়ে আফিফ তার ডান হাত রাহার দিকে বাড়িয়ে দেয়। রাহা একবার আফিফের দিকে আরেকবার তার বাড়ন্ত হাতের দিকে তাকায়। আফিফ তাকে নিজের হাতের উপর হাত দিতে না দেখে বলে ওঠে, কি যাবে না? ভরসা নেই তোমার আমার উপর?
ভরসা। রাহা তো তার বাবার পর একমাত্র আফিফকেই চোখ বন্ধ করে ভরসা করে। রাহা আসলে একটু চমকে গিয়েছিল আফিফকে হাত বাড়িয়ে দিতে। রাহা যখন এই প্রশ্নটার উত্তর দেয় না তখন আফিফের মন খারাপ হয়ে যায়। সে মুখটা মলিন করে নিয়ে তার হাতটা সরিয়ে আনতে নিলে রাহা তার হাতের উপর নিজের হাত দেয়। আফিফ চমকে তার দিকে তাকালে রাহা বলে, পাপার পর আপনাকে আমি চোখ বন্ধ করে ভরসা করি আফিফ। রাহার কথাটা শুনে আফিফের মুখে পুনরায় হাসি ফুটে ওঠে। সে রাহার হাত ধরে ছাদে নিয়ে যেতে থাকে। ছাদের সিঁড়ির মাঝামাঝিতে আসতেই আফিফ হাঁটা থামিয়ে দেয়। রাহার পেছনে গিয়ে তার চোখ একটা কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। রাহা চমকে গিয়ে জিজ্ঞেস করে, আফিফ চোখ বাঁধলেন কেন? আমি হাঁটবো কিভাবে এখন? আফিফ তার মুখটা রাহার কানের কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, আমি আছি না তোমার ডাক্তার সাহেব। কথাটা বলে আফিফ ঝট করে রাহাকে কোলে তুলে নেয়। তারপর রাহাকে কোলে করে নিয়ে গিয়ে ছাদের মাঝ বরাবর দাঁড় করিয়ে দিয়ে নিচে কোথাও যেন চলে যায়। রাহা আফিফের কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ডেকে ওঠে, কিন্তু আফিফ তাতেও সাড়া দেয় না। রাহা খানিকটা ভয় পেয়ে গিয়ে চোখের বাঁধনটা খুলে ফেলে, আর সাথে সাথে এক ঝাঁক আলো এসে তার চোখে লাগে। রাহা নিজের চোখটা আবার বন্ধ করে নিয়ে পুনরায় আস্তে আস্তে পিটপিট করে তাকায়। যখন তার চোখে আলোটাকে সহ্য করে নেয় তখন সে আশেপাশের পরিবেশ দেখে ভয়াবহ রকম চমকে যায়। কারণ তাদের ছাদটা অনেক সুন্দর করে লাইটস ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। এছাড়া আরও একটি কারণে রাহা চমকে গিয়েছে, আর তা হলো আফিফ একগুচ্ছ লাল গোলাপ নিয়ে রাহার সামনে হাঁটু গেড়ে বসে আছে। রাহা অবাক হয়ে তার দিকে তাকালে আফিফ বলতে শুরু করে, আমি জানি না ঠিক কিভাবে বললে আমার হৃদয়ের অনুভূতিগুলো বুঝবে। শুনেছি এই লাল গোলাপ দিয়ে প্রেয়সীর সামনে হাঁটু গেড়ে বসে আমি তোমায় ভালোবাসি বলে নাকি ভালোবাসা প্রকাশ করা হয়। আসলে সারা জীবন সিঙ্গেল কমিটির একজন দায়িত্ববান সদস্য ছিলাম, তো তাই এসব বিষয়ে আমার একদমই কাঁচা। আমি জানি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, তাও তুমি যাতে কখনো অভিযোগ করতে না পারো তাই স্পষ্ট করে বলছি, আই লাভ ইউ রাহা, আই লাভ ইউ সো মাচ, উইল ইউ বি মাই সোলমেট। রাহা অবাক হয়ে ছলছল চোখে আফিফের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটগুলো কাঁপছে, নাকের পাটা একটু একটু করে ফুলে উঠছে। যে কোনো সময় কেঁদে দিতে পারে সে। কি হলো বলো রাহা, চুপ থেকো না। আজ তুমি হবে আমার প্রেয়সী, আমার রাত জাগার সঙ্গী হবে তুমি। রাহা কাপা কাপা গলায় সম্মতি দিতে যাবে, তার আগেই তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই আফিফ ঝট করে এসে তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে। অজ্ঞান হয়ে গিয়েছে রাহা। আফিফ রাহাকে নিজের বাহুতে আগলে নিয়ে নিচে বসে যায়। রাহার গালে আলতো হাতে চাপড় মারতে মারতে অস্থির গলায় বলতে থাকে, রাহা এই শোনা পাখি, কি হলো তোমার, চোখ খোলো। ততক্ষণে সেখানে আদিয়াত ও আফরা উপস্থিত হয়। মূলত তারা দুজন কেক আনার বাহানায় একটু লেট করে আসে, যাতে তাদের ছেলে সবার প্রথম নিজের বউকে বার্থডে উইশ করতে পারে। কি বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে? তাহলে শুনতে হবে আজ দুপুর থেকে ঘটা কিছু ঘটনা। হ্যাঁ, আজ রাহার 22তম জন্মদিন। দুপুরের দিকে রাহাত আফিফকে ফোন দিয়ে আগামীকাল তাদের বাসায় যেতে বলে। আফিফ এর কারণ জিজ্ঞেস করলে তখন রাহাত জানায় কাল রাহার জন্মদিন। তারা দুজনই চান প্রতিবারের মতো এবারও মেয়ের বার্থডে সেলিব্রেট করতে। আফিফ এটা শুনে চমকে যায় যে কাল রাহার জন্মদিন। সে রাহাকে কাল চৌধুরী নিবাসে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। ফোনটা কেটে আফিফ ভাবতে থাকে বিয়ের পর প্রথম সে শ্বশুর বাড়ি যাবে। সেই উপলক্ষে শ্বশুর বাড়ির সকলের জন্য কিছু গিফট না নিলে বিষয়টা খুবই খারাপ দেখায়। সে যেহেতু রাহাত, মুনতাহা ও রায়হানের পছন্দ কেমন সেই বিষয়ে কিছুই জানে না, তাই ঠিক করে রাহাকে ভার্সিটি থেকে পিক করে প্রথমে তারা লাঞ্চ করবে, তারপর দুপুরের রোদটা একটু পড়ে গেলে বিকেলের দিকে কেনাকাটা করে সন্ধ্যায় একেবারে বাসায় ফিরবে। এছাড়াও আরেকদিন রাহাকে তার চরিত্র সম্পর্কে কটূক্তি করে সে ভীষণ অপরাধ বোধ করেছে। তারপর থেকে তাদের সম্পর্কের চোখে পড়ার মতো শীতলতা এসে যায়। ওই বিষয়টার জন্য রাহার কাছে ক্ষমা চাওয়ার একটা বাহানা খুঁজছিল আফিফ। আজ লাঞ্চে যাওয়ার বাহানায় এই কাজটাও করে নেওয়া যাবে, এসব ভেবেই সে আজ দুপুরে ভার্সিটি যায়। ভার্সিটিতে গিয়ে অনেকবার করে রাহার নাম্বারে কল দিয়েও যখন রাহার ফোন ধরে না, তখন আফিফ রাহার ডিপার্টমেন্টে গিয়ে তার এক ক্লাসমেটের কাছে তার কথা জিজ্ঞেস করে। যাকে জিজ্ঞেস করে সে বলে দেয় রাহাকে লাস্ট কথাই দেখেছিল। আফিফ তার বলে
দেওয়া ডিরেকশন অনুযায়ী সেই মাঠের পাশের নীরব জায়গায় চলে যায়। সেখানে গিয়ে সে অনাকাঙ্ক্ষিত সত্যি কথাগুলো জেনে যায়। রাহা কান্না করে হায়া ও মেহেরিমাকে বলা সবগুলো কথা শুনে সে আরও অপরাধবোধ করতে থাকে। সেই সাথে অনুশোচনা হয় এটা ভেবে সেদিন তাদের অনাকাঙ্ক্ষিতভাবে কাছে এসে যাওয়ার বিষয়টা নিয়ে আগে কেন খোলাখুলিভাবে কথা বলল না। বিষয়টা তাদের অজান্তেই তারা অনেক জটিল করে ফেলেছে। আফিফ তখনই ঠিক করে নেয় আজই সে তার মনের কথা রাহাকে জানিয়ে দিয়ে তাদের মধ্যকার সকল ভুল বুঝাবুঝি মিটিয়ে নেবে। তাই সে রাহার সাথে দেখা না করেই চলে যায়। হসপিটালে তেমন কাজের চাপ না থাকায় আজকের দিনটা তো ছুটি নিয়েছিল, সেই সাথে আরও এক্সট্রা কয়েকদিন ছুটিও নিয়ে নেয়। আফিফ নিজেই একা একা শপিং মলে গিয়ে সাজ সাজানোর জন্য সব জিনিস নিয়ে বাসায় আসে বিকেলে। যখন রাহা আর আফরা ঘুমাচ্ছিল সে রুমে এসে খুব আস্তে ধীরে ফ্রেশ হয়, তাও আফরা উঠে যায়। তখন সে আফরাকে রাহার বার্থডের বিষয়ে বললে আফরা বলে সে রাহার জন্য নিজের হাতে কেক বানাবে। আদিয়া তো ততক্ষণে এসে পড়েছিল। সে বলে সে আফিফেরকে সাজ সাজাতে সাহায্য করবে। ব্যাস, তারা তিনজন রাহাকে সারপ্রাইজ দেওয়ার মিশনে লেগে পড়ে। রাহা সন্ধ্যার পর রুমে চলে আসলে আফরা তার জন্য কেক বানানোর কাজ শুরু করে দেয়। আর আফিফ ও আদিয়া তো বিকেলের পরপরই নিজের কাজে লেগে পড়েছিল। তাদের কাজটা আরও সহজ করে দেয় রাহা নিজেই। সে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ায় আফিফ, আফরা ও আদিয়াতের সবটা করতে খুব সুবিধাই হয়। এবার গল্পে ফেরা যাক। আদিয়াত ও আফরা ছাদে এসে দেখে আফিফ নিচে বসে আছে রাহাকে কোলে নিয়ে, আর রাহা অজ্ঞান হয়ে রয়েছে। তারা দুজন দ্রুত পা চালিয়ে তাদের কাছে এসে উপস্থিত হয়। আফরা চিন্তিত গলায় জিজ্ঞেস করে, আফিফ, রাহার কি হয়েছে? অজ্ঞান হয়ে গেল কেন? আফিফ বলে, জানি না আম্মু, হঠাৎই অজ্ঞান হয়ে গেল। রাহা, এই উঠো না। রাহাকে ডাকতে ডাকতে বলে, বোকা ছেলে নিজে ডাক্তার হয়ে কোনো রূপ ট্রিটমেন্ট না করিয়ে ডেকে ডেকে বউয়ের হুঁশ ফেরাতে চাইছে। আসলে আমরা সকলেই প্রিয় মানুষটির অসুস্থতার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আফিফের ক্ষেত্রেও তাই হয়েছে। আদিয়াত বলে ওঠে, আসিফ, রাহা মামুনিকে ঘরে নিয়ে চলো। সেখানে নিয়ে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি আমরা। যদি তাতে কাজ না হয় তাহলে হসপিটালে নিয়ে যাবো উনি। আফিফ বাবার নির্দেশনা মতো কাজ করে। সে রাহাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে সে রাহাকে বেডে শুয়ে দেয়। তারপর তার চোখ মুখে কয়েকবার করে পানি ছিটিয়ে দেয়। আফরা রাহার হাত পা মালিশ করছে, কিছুতেই কিছু হচ্ছে না। আফিফ চঞ্চল পায়ে হেঁটে পড়ার টেবিলের ড্রয়ার থেকে তার স্টেথোস্কোপ ও বিফগো ম্যানোমিটার নিয়ে এসে রাহার পাশে বসে পড়ে। প্রথমে বিফগো ম্যানোমিটার দিয়ে প্রেসার মাপে, তারপর স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট। সবশেষে রাহার পালস চেক করলে সে থমকে যায়, বার কয়েক ঢোক গিলতে থাকে। এরই মাঝে পিট করে চোখ খুলতে থাকে রাহা। আফরা তাকে চোখ খুলতে দেখে বলে, আফিফ, রাহা চোখ খুলে তাকিয়েছে। মায়ের কথায় আফিফের ঘোর ফিরে। সে রাহাকে বলে, এখন কেমন লাগছে তোমার? শরীর বেশি খারাপ লাগছে নাকি? রাহা ক্ষীণ গলায় বলে, মাথা কেমন ঘোরাচ্ছে আর গা গোলাচ্ছে, এছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা উঠো, ডিনার করলে সব ঠিক হয়ে যাবে। আদিয়াত আফিফকে জিজ্ঞেস করে, আসিফ, কি বুঝলে? রাহা মামুনি হঠাৎই অজ্ঞান হয়ে গেল কেন? আফিফ থতমত গলায় বলে, খাওয়া দাওয়া ঠিক করে করো নাই, তাই প্রেশার লো হয়ে গিয়েছে। এখন কিছু খেলেই আশা করি ঠিক হয়ে যাবে। কথাটা বলতে বলতে আফিফ আলতো হাতে রাহাকে উঠিয়ে বসায়। তারপর তার পিঠের পেছনে একটা বালিশ দিয়ে তাকে আধশোয়া করে বসায়। আফরা বলে, তোদের নিচে যেতে হবে না কষ্ট করে, আমি খাবার দিয়ে যাচ্ছি তোদের দুইজনের জন্য। আর রাহাকে না হয় আমি খাইয়ে দিয়ে গেলাম। আমি খাইয়ে দিব না, তোমরা গিয়ে শুয়ে পড়ো। আফরা জানে তার ছেলে কতটা দায়িত্ববান, তাই আর কিছু বলে না। আদিয়া তো আফরা রুম থেকে বের হয়ে আসার আগে রাহাকে তার বার্থডে উইশ করে। তারপর তারা দুজন একটা গিফট দেয় তাকে। রাহা শ্বশুর শাশুড়ির থেকে এত আদর ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে যায়। তারা দুজন চলে যাওয়ার পর আফিফ থতমত মুখে রাহাকে খাইয়ে দিতে থাকে। রাহা একধানে আফিফের দিকে তাকিয়ে আছে। একটু আগের আফিফ আর এই আফিফের মধ্যে বিস্তর ফারাক। কি সুন্দর করে তাকে ঘুম থেকে তুললো, ছাদে নিয়ে গেল, হাত ধরে। তারপরের কথা স্মরণ করে রাহার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। আফিফ রাহাকে প্রপোজ করেছিল। ডাক্তার সাহেব, আপনি আমাকে কি সত্যি ভালোবাসেন?
রাহার প্রশ্নটা শুনে আফিফের চলন্ত হাতটা থেমে যায়। তাদের মধ্যে নীরবতা এসে ঠাঁই নেয়। রাহার হাপুস নয়নে আফিফের দিকে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য, কিন্তু আফিফ তাকে হতাশ করে দিয়ে বলে, খাওয়ার সময় এত কথা বলতে নেই, চুপচাপ খাও। শেষের কথাটুকু একটু ধমকের সুরেই বলে। রাহা ছলছল নয়নে তার দিকে তাকিয়ে থাকে। আফিফের রাহাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। রাহা ততক্ষণে শুয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি, চোখ বুজে শুয়ে আছে। আফিফ খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আসে, তারপর লাইট নিভিয়ে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। নিস্তব্ধতায় মুড়িয়ে রাখা তাদের রুমে শুধু সিলিংয়ের চলতে থাকা ফ্যানের আওয়াজ ও ঘরের দেওয়ালের টাঙ্গানো ঘড়িটার টিকটিক আওয়াজ ব্যতীত আর কোনো শব্দই শোনা যায় না। সময় গড়িয়ে যেতে থাকে আপন মনে, সেই সাথে এক দুই ফোঁটা করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে আফিফের চোখের কোণ বেয়ে। আফিফ অনুভব করে তার পাশে শুয়ে থাকা রমণীটিও তারই মতো নিঃশব্দে অশ্রুপাত করছে। আফিফ না হয়ে কাছে অনাকাঙ্ক্ষিত কারো একজন আগমনী বার্তায়, কিন্তু তার পাশে শুয়ে থাকা রমণীটি কাঁদছে কেন? সে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি বলে, নাকি তখনকার সেই প্রশ্নের উত্তর দেয়নি বলে, নাকি সেই দিন তার চরিত্র নিয়ে কথা বলার জন্য? কোনটার জন্য রমণীটি এমনভাবে কাঁদছে? নিজের অজান্তেই সে এই রমণীটিকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে। আফিফ আস্তে আস্তে তার দিকে ফিরে হয়, কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, তারপর কোনো ভাবনা চিন্তা ছাড়াই রাহাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে দেয়। রাহা আফিফের এমন কাজে চমকে যায়। সে ভাবে হয়তো ঘুমের ঘোরে এমনটা করছে, কিন্তু তার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আফিফ বলে ওঠে, আই লাভ ইউ সোনা পাখি, আই লাভ ইউ সো মাচ। রাহার এতক্ষণে শব্দবিহীন কান্না এখন আর্তনাদের রূপ নেয়। বেশ শব্দ করে কাঁদতে থাকে সে। আফিফ তাকে নিজের দিকে ঘুরিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রাহাও তাকে নিজের শরীরের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরে, যেন ছাড়লেই আফিফকে হারিয়ে ফেলবে। আফিফ অনেক কষ্ট করে তার কান্না থামায়, কত শত ওয়াদা করে বউয়ের কাছে তাকে ভালোবাসার, ভালো রাখার, তার চোখ থেকে কখনোই অশ্রু নামক মূল্যবান সম্পদ না ঝরানোর। রাহাকে বুকে নিয়ে ঘুমায়। ঘুমানোর আগে ভেবে নেয় কাল সকাল হতেই তার কি কি করা লাগবে। হায়া ঘুমের মধ্যেই টের পায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই সাথে শরীরটাও কেমন ভারী ভারী লাগছে। ভীষণ ছটফট করতে করতে একসময় ধর করে চোখ খুলে ফেলে। চোখ খুলে দেখতে পায় তার গুণধর বর মশাই তার ঘুমের ফয়দা নিচ্ছে। হায়া মশরা মশরি করায় আশিয়ান তার ঠোঁট সরিয়ে নিয়ে হায়ার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। হায়া বড়সড় শ্বাস নিচ্ছে, মনে হচ্ছিল আর একটু হলেই রুহুটা বের হয়ে যেত। হায়া ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালে দেখে অন্ধকার হয়নি এখনো। আজ আশিয়ান তাড়াতাড়ি চলে এসেছে। সে জানালা থেকে চোখ সরিয়ে এনে আশিয়ানের দিকে তাকালে দেখতে পায় তার অসভ্য মামাতো প্লাস ফুপাতো ভাই তারই বুকের উপর থুতনি ঠেকিয়ে টুকটুক করে তাকিয়ে আছে শরীরের এখনো বাহিরের জামা কাপড়। হঠাৎই হায়া রেগে মেগে উঠে। সে আশিয়ানকে নিজের উপর থেকে সরাতে সরাতে বলে, সরুন তো, সবসময় চিপকে চিপকি না করলে ভালো লাগে না আপনার? না, লাগে না। বিয়েটা করেছি যাতে হালাল হয়ে এমন সারাক্ষণ চিপকে থাকতে পারি। এখন নো সরাসরি, অনলি চিপকা চিপকে। আজ না বলে যে পড়েছে কেন বাসায়, তাই শাস্তি পাবে। এখন এমন চিপে অন্তত 2 ঘন্টা শুয়ে থাকবো। কথাটা বলে আশিয়ান তার শক্তি লাগিয়ে হায়ার সাথে আরেকটু লেগে যায়। হায়া খেকিয়ে বলে, আজব তো ভাই। আশিয়ান হায়ার মুখে ভাই কথাটা সহ্য করতে পারে না, কেমন কেমন লাগে তার। সে ধমকে বলে, চুপ বেয়াদব, জামাইকে ভাই ডাকে কেউ? জামাই ডাকো। হায়া তার ধমকে একটু ঘাবড়ে যায় ঠিকই, কিন্তু দমে না। সে মুখ ভেঙচিয়ে বলে, যত সব ঢং। ভুলে যাবেন না এককালে আমরা মামাতো ফুপাতো ভাই বোন ছিলাম। সেই সম্পর্কের জেরে মাঝে মধ্যে ভাই ডাকতেই পারি। না, পারো না। পারি। পারো না। বললাম তো পারি। পারো না, পারি না। আশিয়ান হায়াকে নিজের কথায় ফাঁসিয়ে দেয়। হায়া নিজের ভুল বুঝতে পেরে মনে মনে জিভ কাটে। তারপর আশিয়ানের দিকে তাকালে দেখতে পায় সে নিজের সবগুলো ঝকঝকে ফকফকে দাঁত বের করে তাকিয়ে আছে। হায়া আমতা আমতা করে কিছু বলতে নিবে, তখনই তাদের দরজায় কেউ একজন নক করে। আশিয়ান গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, কে? একটি নারী কণ্ঠ বলে, আসিয়ান বাবা, আপনাকে দুইজন রে নিচে যাইতে কইছে আপা। আচ্ছা যান আপনি খালা, আমরা আসছি। হেল্পিং হ্যান্ড মহিলাটি চলে যায়। আশিয়ান হায়ার উপর থেকে সরে আসে, তারপর নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়।
আশিয়ান ফ্রেশ হয়ে বের হলেই তারা দুজন নিচে নেমে আসে। ড্রয়িং রুমে প্রতিদিনের ন্যায় আজও শ্বশুর শাশুড়ির সাথে সন্ধ্যার নাস্তার পর্ব সারে হায়া, যদিও অন্যান্য দিনের থেকে একটু ব্যতিক্রম রয়েছে। আজ আশিয়ান বিকেলেই চলে এসেছে। হায়া খেয়াল করে আবরার কিছুটা অন্যমনস্ক হয়ে আছে, কখনো একধানে চায়ের কাপটার দিকে তাকিয়ে আছে তো কখনো বড় বড় করে শ্বাস ফেলছে। তার এই শ্বাসের সাথে এক হতাশা ও ক্লান্তি মন থেকে বের করে দিতে চাইছে সে। সেটা হায়ার বুঝতে বাকি থাকে না। হায়া না পারতেই জিজ্ঞেস করেই ফেলে, বাবা কি হয়েছে তোমার? আজ তোমায় এমন কেন লাগছে? টেন্স লাগছে তোমায়? হায়ার হঠাৎ প্রশ্নে আবরার খানিকটা হকচকিয়ে যায়। আশিয়ানও বাবার দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করে। স্পর্শের বুঝতে বাকি থাকে না আবরার কি নিয়ে চিন্তায় বিভোর। আবরার হায়ার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না দেখে হায়া আবারও একই প্রশ্ন করে ওঠে। হায়া বারবার জিজ্ঞেস করায় আবরার বলে দেয়, আরসিয়ানের দাদাভাই অসুস্থ, হসপিটালে ভর্তি করানো হয়েছে কাল তাকে। আবরারের কথাটা শুনে হায়া ও আশিয়ান দুজনেই বেশ চমকে যায়। বিশেষ করে আশিয়ান, তার দাদাভাই অসুস্থ বিষয়টা আজই সে জানতে পারল। হায়া অস্থির গলায় শুধায়, কি হয়েছে নানা ভাইয়ের বাবাই? পরশুও তো কথা বললাম, তখন তো মনে হলো না হসপিটালে ভর্তি করানোর মতো মানুষ, এত অসুস্থ সে। কাল ফজরের সময় অজু করতে গিয়ে ওয়াশরুমে পড়ে গিয়ে বাম পায়ে চোট পেয়েছে। তোমার নানুমণি ওয়াশরুম থেকে জোরালো আওয়াজ পেয়ে গিয়ে দেখেন বাবার এই অবস্থা। জানোই তো, একজন কেয়ারটেকারের তত্ত্বাবধানে তারা থাকেন। সেই লোকটিও কাল ছুটিতে নিজের বাড়িতে গিয়েছিল। তোমার নানুমণি পাশের বাড়ির রহিম চাচাদের সহায়তায় তোমার নানা ভাইকে হসপিটালে নিয়ে যায়। পাটা ভেঙে না গেলেও অনেকটাই সেই পর্যায়ে চলে গিয়েছে। সেই সাথে নাকি হার্টের ব্যথাও বেড়েছে। আমাদের গ্রামে সবচেয়ে উন্নত হসপিটালে নিয়ে যাওয়া হয় আমার নির্দেশে, কিন্তু সেখানকার চিকিৎসা শহরের মতো অত উন্নত না। ডাক্তাররা বলেছেন ঢাকায় এনে অন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে, না হলে থার্ড টাইম হার্ট অ্যাটাক হতে পারে যে কোনো সময়। শেষের কথাটা বলতে বলতে আবরারের গলা ধরে আসে। একসময় তার বাবা তাকে আর তার বোনকে অসীম কষ্টের সাগরে ঠেলে দিয়েছিল, কিন্তু আজ সে বাবা হয়ে বুঝতে পারছে বাবা শব্দটার অর্থ কী। খারাপ হোক ভালো হোক, সুস্থ হোক অসুস্থ হোক, বাবা বেঁচে আছে এটাই সন্তানদের জন্য অনেক বড় কিছু। বাবারা তো সেই বট গাছের মতো যে নিজের সূর্যের প্রখর তাপে শুকিয়ে যেতে প্রস্তুত, কিন্তু তার ছায়াতলে থাকা অন্যদের বিন্দুমাত্র কষ্ট দিতে রাজি না। আশিয়ান বেশ চিন্তিত হয়ে যায় তার দাদা ভাইয়ের শরীরের কন্ডিশন শুনে। সে উৎকণ্ঠিত গলায় বলে, তাহলে বাবা দাদা ভাইকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করছো না কেন? এভাবে হেলায় রেখে দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে যে। আবরার এবার বেশ রেগে গিয়েই বলে, তুমি জানো না কেন ঢাকায় আনার ব্যবস্থা করছি না? বাবার হঠাৎ রাগ দেখে আশিয়ান চমকে যায়, কিন্তু সেই সাথে এটাও মনে পড়ে যায় কেন তার বাবা তার দাদাকে ঢাকায় আনছে না। মূলত মিস্টার মির্জার একটা জেদের কারণেই তাকে ঢাকা আনা যাচ্ছে না। হায়াকে বিয়ের আসরে রেখে আশিয়ানের লন্ডনে চলে যাওয়ায় মিস্টার মির্জা ভীষণ কষ্ট পায়। বিয়ে করবে না সেটা আশিয়ান নিজেই বলতে পারতো তাকে, সে না হয় তার ছেলেকে বুঝাতো বিষয়টা, কিন্তু এভাবে একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাওয়াটা কতটা জঘন্য একটা কাজ সেটা আশিয়ান তখন অনুভব করতে পারেনি। আশিয়ান চলে যাওয়ায় সবাই যখন হায়াকে নানান কথা শোনাচ্ছিল তখন হায়া বেশ ভেঙে পড়ে। চলন্ত উড়ন্ত পাখিটা প্রচণ্ড এক ধাক্কা খেয়ে একদম স্থির হয়ে গিয়েছিল। তখন প্রিয় নাতনির এমন অবস্থার জন্য মিস্টার মির্জা নিজেকেই দোষী ভাবতে শুরু করে। একদিকে মেয়ের এমন অবস্থা দেখে জাভিয়ানও হার্ট অ্যাটাক করে বসে। করতে চাইল সকলে ভালো, আর তো কিছুই হলো না, বরং মেয়ের স্বামী ও সন্তানের জীবন নিয়ে টানাটানি লেগে গেল। এসব সহ্য করতে না পেরে মিস্টার মির্জার হার্ট অ্যাটাক করে বসেন। কি দুর্বিষ ছিল সেই দিনগুলো। হায়া নিজের শোক ভুলে গিয়ে পরিবারের দিকে নজর দেয়। একজনের দেওয়া কষ্টের জন্য সে তার অন্য ভালোবাসার মানুষগুলোকে অপরাধী বানিয়ে ফেলেছে। বিষয়টা অনুধাবন করতে পেরে হায়া আশিয়ানের কথা ভুলে যেতে চায়, কিন্তু প্রথম অনুভূতির যোগানদাতাকে কি এত সহজ ভোলা? হায়া তার পরিবারের জন্য আস্তে আস্তে আগের মতো হয়ে যায়।
হায়াকে স্বাভাবিক হতে দেখে সকলের মন থেকে দুশ্চিন্তা বোঝা কিছুটা কমে, কিন্তু পুরোপুরি যায় না। জাভিয়ানের শরীরে হার্ট অ্যাটাকের ধাক্কা সয়ে গেলেও বৃদ্ধ মির্জা সাহেব প্রায় 1 বছরের মতো অসুস্থ ছিলেন। এরপর কিছুটা সুস্থ হতেই সে এক অদ্ভুত জেদ ধরে। সে জানায় নিজের জীবনের বাকিটা সময় তিনি তার পিতৃক ভিটায় কাটাতে চায়। সকলে এক বাক্যে মানা করে দেয় তাকে। মানা করবেই না কেন? গ্রামের বাড়িতে তাদের তেমন কোনো আত্মীয় তখন থাকে না। তারা হয় বেশিরভাগ ঢাকায় চলে এসেছে, না হয় অন্য জেলায় শিফট করে ফেলেছে। সকলে অনেক বোঝানোর পরও মিস্টার মির্জা রাজি হয় না, সে গ্রামেই থাকবে। আসলে সে তখনও হায়ার অপমানের কারণ হিসেবে নিজেকেই দায়ী মানতেন। সে যদি প্রস্তাবটা না রাখতো তাহলে সকলে হয়তো এত তোড়জোড় করতো না হায়া ও আশিয়ানের বিয়ের। এই কারণেই নিজেকে শাস্তি দেওয়ার জন্য তিনি এই বয়সে এসে সন্তান ও নাতি-নাতনিদের সাথে দূরত্ব বাড়িয়ে দেন। স্ত্রীকে অবশ্য ঢাকায় থাকতে বলেছিলেন, কিন্তু মিসেস মির্জা থাকেননি। মিস্টার মির্জার জেদের কাছে না পেরে সকলে রাজি হয়ে যায় তাদের সাথে গ্রামের বাড়িতে থাকার জন্য। আবরার 24 থেকে 7 জন একজন কেয়ারটেকারের ব্যবস্থা করে। তাদের পাশের বাড়িতে মিস্টার মির্জার দূরসম্পর্কের এক ভাই থাকেন, পরিবার সহ তাকেও দেখভালের দায়িত্ব দিয়ে এসেছেন। আবরার এই কয়েক বছর কম কষ্ট করেনি মিস্টার অ্যান্ড মিসেস মির্জাকে ঢাকায় নিয়ে আসার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। এক পর্যায়ে সব চেষ্টা থামিয়ে দেন তারা। কিন্তু আজ বাবার অসুস্থতার আবরার বিচলিত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই বাবা মা অসুস্থ হলে সন্তানরা বিচলিত হয়ে পড়ে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতায় ছেয়ে রয়েছে, কেউ কিছু বলছে না, শুধু তাদের নীরবতায় অনেক কিছু বলে যাচ্ছে চুপি চুপি। হায়া ও স্পর্শ বরাবরের মতো স্বামীদের মতামত জানার জন্য চুপ করে অপেক্ষা করছে। আবরার কিছুটা ক্ষিপ্ত ও ব্যথিত নয়নে আশিয়ানের দিকে তাকিয়ে আছে, আর আশিয়ান সে অপরাধীর ন্যায় নিচের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবরার বুকে কষ্ট নিয়ে উঠে দাঁড়ায় বসা থেকে, উদ্দেশ্য রুমে যাওয়ার। হঠাৎই নিস্তব্ধতার দেওয়াল ভঙ্গ করে আশিয়ান বলে ওঠে, আমি যাব। আমি গিয়ে দাদা ভাই ও দাদুমণিকে ফিরিয়ে আনবো। যে ভুলটা করেছে তার জন্য অনেক আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল আমার, কিন্তু আর নয়। বাবা, তুমি আর আম্মু কালই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আমি ভার্সিটি থেকে ছুটি নিয়ে হায়াকে সহ যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে যাব। আমার বিশ্বাস আমি গিয়ে বললে দাদা ভাই আর রাগ করে থাকতে পারবে না সেখানে। আশিয়ানের কথা শুনে উপস্থিত বাকি 3 জন কথা বলতে ভুলে যায়। হায়া আর স্পর্শের চোখে মুখে খুশির ঝলক দেখা দেয়। আবরার ততক্ষণ হাঁ করে ছেলের দিকে তাকিয়ে থাকে, তার চোখের কোণেও কেমন চিকচিক করছে। বোঝাই যাচ্ছে কাঙ্ক্ষিত কথাগুলো শুনতে পেয়ে তার চোখ আপনা আপনিতেই অশ্রুতে পরিণত হয়ে গিয়েছে। সে নিজের অশ্রু লুকাতে তটস্থ পায়ে হেঁটে জায়গা ত্যাগ করে। স্পর্শ এগিয়ে এসে ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়, তারপর সেও রুমের উদ্দেশ্যে রওনা দেয়। কাল সকাল সকাল রওনা হতে হবে গ্রামের উদ্দেশ্যে, তাই তো এখনই সব গোছগাছ করতে হবে। আজ রাহার ঘুম ভাঙে একটা কোমল গলার আওয়াজে। গলার মালিক খুব সাবধানে আস্তে ধীরে তাকে ডাকছে ঘুম থেকে ওঠানোর জন্য। কিছুক্ষণ ডাকাডাকির পর রাহার ঘুম ভেঙে যায় ঠিকই, কিন্তু সে চোখ মেলে তাকায় না। লোকটাকে একটু শায়েস্তা করার স্বাদ জেগেছে মনে। রাহার এমন একটা ভান করে যেন সে গভীর ঘুমে তলিয়ে আছে। হালকা একটু নড়াচড়া করে আবারও ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। রাহা মনে মনে ভাবে, আজ দেখবে আফিফের ধৈর্য শক্তি কত। এদিকে আফিফ রাহাকে ডেকে ডেকে অস্থির। অন্য দিন হলে এত ডাকাডাকি মোটেই করতো না, বরং বউকে বুকে নিয়ে সেও ঘুমিয়ে থাকতো। কিন্তু আজ যে একটা জিনিস জানার জন্য তার এত অস্থিরতা। কাল সারা রাত কেমন ছাড়া ছাড়া ঘুম হয়েছে। এমনটা তার সাথে তখনই হয় যখন সে কোনো বিষয় নিয়ে অনেক এক্সাইটেড অথবা কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আফিফের বর্তমান এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে দুশ্চিন্তিত হয়ে রাত জেগে থাকবে। তাহলে বাকি থাকে এক্সাইটেডের বিষয়টা। কাঙ্ক্ষিত সংবাদটা শোনার জন্য সে সেই ফজরের সময়ে নামাজ পড়তে গিয়ে পরিচিত এক ফার্মেসির দোকান খুলিয়ে কিট নিয়ে এসেছে। হ্যাঁ, সে ধারণা করছে তাদের ঘর আলো করে একটা নতুন প্রাণ আসতে চলছে। কাল যখন রাহার অজ্ঞান হয়ে যাওয়ার পর যখন সে তার
ব্লাড প্রেশার, পালস রেট, হার্টবিট চেক করে তখনই আফিফের কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে শিওর হয়ে সবাইকে জানাতে চাইছে। আফিফ তার ছোট ছোট চোখগুলো আর একটু ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রাহার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরই সে বুঝতে পারে রাহার ঘুম ভেঙে গিয়ে আর সে তার সাথে দুষ্টুমি করছে। রাহার চোখের পাতায় হালকা হালকা করে নড়ছে। আফিফ রাহার এই ঘুমের নাটক ভাঙানোর জন্য রাহার নাক টিপে ধরে। রাহার শ্বাস নিতে কষ্ট হওয়ায় সে ঝট করে চোখ মেলে বড় বড় করে তাকায়। সে চোখ মেলে তাকাতেই আফিফ তার টিপে ধরা নাক ছেড়ে দেয়, তারপর মিটমিট করে হাসতে থাকে। রাহা ধরা তো পড়েই ঠিকই, কিন্তু সে নিজের দুষ্টুমি স্বীকার করতে নারাজ। সে রাগি রাগি ভাব নিয়ে শোয়া থেকে উঠে বসে, তারপর মেকি ধমকের সুরে বলে, একজন ঘুমন্ত মানুষের নাক টিপে ধরা কোন ধরনের ফাজলামি ডাক্তার সাহেব? আপনি না ডাক্তার? একজন ডাক্তার হয়ে আপনি সাধারণ একজন মানুষকে পটলের খেতে পাঠাতে চাচ্ছিলেন? আফিফ রাহার এমন ধমকে কথা বলায় একটু রাগ করে না, বরং সে হাত বাড়িয়ে রাহার কপালে ও চোখের আশেপাশে পড়ে থাকা কিছু চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলে, আপনি সজাগ থাকা সত্ত্বেও ঘুমের ভান করেছিলেন কেন মিসেস ডাক্তার সাহেব? এটা কেমন ধরনের ফাজলামি? রাহা ধরা খেয়ে যায়, কিন্তু সে এত তাড়াতাড়ি হেরে যাওয়ার পাবলিক না, তাই সে নিজের পক্ষে সাফাই দিয়ে বলে, কি বলছেন আপনি এসব? আমি ঘুমের ভান করে থাকবো কেন? আমি সত্যি সত্যি ঘুমোচ্ছিলাম। ইসরে, আপনি আমার এত সুন্দর ঘুমটার 12টা বাজিয়ে দিলেন। 12টা বাজলাম কিভাবে? মাত্র তো 7:30 বাজে। বোকা বোকা গলায় কথাটা বলে আফিফ। রাহা বিরক্ত হয়ে যায় তার কথা শুনে। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, কিন্তু তখনই তার মাথা চক্কর দিয়ে উঠলে সে আবারও ধপ করে বেডে বসে যায়। আফিফ অস্থির হয়ে তাকে জিজ্ঞেস করে,